ভারতের প্রাক্তন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, যিনি জীবন শুরু করেছিলেন এক্কেবারে সাধারণ জায়গা থেকে। বাবা ছিলেন নৌকোর মাঝি। 5 ভাই বোনদের মধ্যে আব্দুল কালাম ছিলেন সবচেয়ে ছোট। অত্যন্ত দরিদ্র পরিবার। পড়াশুনোতে আব্দুল কালাম খুব বুদ্ধিমান ছেলে ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি যখন অঙ্ক টিচারের কাছে অঙ্ক শিখতে যেতেন, খুব সকালে কিছু অর্থ পাওয়ার জন্য তিনি খবরের কাগজ বিক্রি করতেন। তার কঠোর পরিশ্রমের জন্য তিনি ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান। সেখানে তিনি অ্যারোনটিক্সের উপর ইঞ্জিনিয়ারিং করেন। দারুণ রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউর জন্য মাত্র 25 জন সিলেক্ট হয়, আর ইন্টারভিউ থেকে 8 জনকে নেওয়া হয় ইন্ডিয়ান এয়ারফোর্সে। আব্দুল কালামের র্যাঙ্ক হয় 9ম। তিনি ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যান। তার জীবনব্যাপী স্বপ্ন ছিল সে পাইলট হবে, দেশের সেবা করবে। এবার তার সামনে আসে কঠোর বাস্তবতা। তিনি হতাশ হয়ে পড়েন। পরে তিনি বুঝতে পারেন জীবনকে নতুন করে শুরু করতে হবে। অনুপ্রেরণা পাওয়ার জন্য তিনি চলে যান ঋষিকেশে। সেখানে দ্য ডিভাইন লাইফ সোসাইটির প্রেসিডেন্ট স্বামী শিবানন্দের কাছে সব কিছু বলেন। স্বামী শিবানন্দজি তাকে বলে, তোমার গন্তব্যস্থল তোমার জানা, শুধু কিছু সময় বাকি। বর্তমানে যা তুমি দেখতে পাচ্ছ না। আরও বলেন, তুমি তোমার ইচ্ছাকে আরও প্রবল করো, আরও স্বচ্ছ করো এবং বিশুদ্ধ করো। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে শক্তি দেবে তোমার ওই ইচ্ছা পূরণ করার জন্য। তুমি এর জন্য ভগবদ্গীতা থেকে জ্ঞান অর্জন করতে পারো। এরপর আব্দুল কালাম মিনিস্ট্রি অফ ডিফেন্সে যোগদান করেন, যে পদটির নাম ছিল DRDO। 1952 সালে মাত্র দেশের কয়েকজন বিজ্ঞানীকে পাঠানো হয় আমেরিকার নাসাতে ট্রেনিং নেওয়ার জন্য। আব্দুল কালামও তার মধ্যে সিলেক্ট হন। নাসা আব্দুল কালামের মতো ইয়ং সায়েন্টিস্টকে দেখে ইমপ্রেস হয়ে যায়। আব্দুল কালামকে আমেরিকা বলে, তুমি আমেরিকার নাগরিকত্ব নিয়ে নাও, তোমাকে DRDOর তুলনায় 20 গুণ বেশি বেতন দেওয়া হবে। কিন্তু তিনি ছিলেন গভীর দেশপ্রেমিক, তাই এটা প্রত্যাখ্যান করতে তার বিন্দুমাত্র দেরি হয়নি। 1969 সালে আব্দুল কালাম ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একজন মেম্বার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রজেক্টের। 1979 সালে প্রথম SLV উৎক্ষেপণ করা হয়, কিন্তু তা ব্যর্থ হয়ে যায়। আব্দুল কালাম দেশের মিডিয়ার সামনে আসতে ভয় পেয়ে যায়। ইসরোর চেয়ারম্যান সতীশ ধাওয়ান মিডিয়ার সামনে আসে এবং জোর গলায় বলে, আব্দুল কালামের টিমের যথেষ্ট এবিলিটি রয়েছে, তারা সামনের 1 বছরের মধ্যেই সফলভাবে SLV লঞ্চ করবে। কথাটি সত্য হয়। 1980 সালে ইসরো সফলভাবে SLV লঞ্চ করে। সতীশ ধাওয়ান আবার মিডিয়ার সামনে এলো এবং সমস্ত ক্রেডিট আব্দুল কালাম এবং তার টিমকে দিল। এই প্রজেক্টের প্রধান আব্দুল কালাম বলেন, কিভাবে সফলতাকে নিয়ন্ত্রণ করতে হয় তা আমরা সবার কাছ থেকে শিখেছি, কিন্তু ব্যর্থতাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা আমি কেবল ডক্টর সতীশ ধাওয়ানের কাছ থেকে শিখেছি। 1982 সালে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সমস্যা সৃষ্টি হয়। ভারতবর্ষের প্রয়োজন পড়ে গাইডেড মিসাইল তৈরির প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় আব্দুল কালামকে। আব্দুল কালাম পরপর কয়েকটি মিসাইল বানাতে সক্ষম হয়। প্রথম পৃথ্বী, তারপর ত্রিশূল, তারপর আকাশ। এরপর ভারতবর্ষের প্রয়োজন পড়ে লং রেঞ্জ গাইডেড মিসাইল। এর জন্য আব্দুল কালাম বারবার ব্যর্থ হয়। অগ্নি মিসাইল তৈরি করতে গিয়ে আব্দুল কালাম বারবার ব্যর্থ হয়। প্রচুর শক্তি থাকা সত্ত্বেও এটি ব্যর্থ হতে থাকে। আব্দুল কালাম
পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান, তার মধ্যে লেগেই থাকেন। অবশেষে 1985 সালে অগ্নি সফল হয় আর ভারতবর্ষ যুক্ত হয় পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে লং রেঞ্জ গাইডেড মিসাইল তৈরির জন্য। ডক্টর আব্দুল কালাম পরিচিত হয় ভারতবর্ষে মিসাইল ম্যান নামে। এরপর আব্দুল কালামের উপর দায়িত্ব এসে পড়ে পরমাণু বোমা তৈরি করার জন্য। 1998 সালে ভারতবর্ষ 5টি উচ্চ তীব্রতার পরমাণু বোম তৈরি করতে সক্ষম হয় এবং নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। আব্দুল কালামকে দেওয়া হয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমার মৃত্যুর দিন যেন ছুটির দিন হিসেবে ঘোষণা করা না হয়, বরং কঠোর পরিশ্রমের দিন হিসেবে ঘোষণা করা হয়। আমার স্বপ্ন হলো আমার দেশ ভারতবর্ষ একদিন সর্বোচ্চ শক্তিধর দেশ হবে পৃথিবীতে। জীবনে কোনো সমস্যা এলে সমস্যা থেকে দূরে সরে যাওয়া নয়, সমস্যার মুখোমুখি হও, এটাই শিক্ষা দেয় আব্দুল কালামের জীবনী। আব্দুল কালাম বলেছেন, তুমি যদি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও, তবে প্রথমে সূর্যের মতোই তোমাকে পড়তে হবে। সমস্যার মুখোমুখি হও। সফল ব্যক্তি তারা নয় যারা সমস্যাকে এড়িয়ে চলে, বরং সফল ব্যক্তি তারাই যারা সমস্যার মুখোমুখি হয়। সমস্যার মধ্যে পড়ে নিজেকে শক্ত করো, সমৃদ্ধ করো। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে নানান সমস্যা এসেছে এবং সেই সমস্যা সমাধান করে করেই আজ সে সফল হয়েছে। তুমি যত সমস্যার সমাধান করবে, তোমার মন তত শক্ত হবে, তোমার ধৈর্য তত বৃদ্ধি পাবে, আর তুমি হয়ে উঠবে জীবনে প্রকৃত অর্থে সফল।